রাজা জেসন রাজার কথা শুনে কে আর আমাকে নিয়ে এনার সাথে এঙ্গেজমেন্ট করিয়ে দিল। এখানে রাজা জেসন কিছুই করতে পারবে না, কারণ বাকি 3 রাজাও আছে। কোনো কিছু করলে একটা যুদ্ধ লেগে যাবে এখানে, তাই চুপচাপ বসে আছে। আমাদের এঙ্গেজমেন্টের পরে এনার বোনের বিয়েও হয়ে গেল। বিয়ের শেষে কিনা একটা বিশাল অনুষ্ঠান, আমি নিজেও জানি না কি অনুষ্ঠান, কিন্তু এনার বাবা আমার কাছে এসে বলল, আমার একটা স্পেশাল পাওয়ার আছে। সেটা কি মহারাজ? তাই রাজ দরবারের বাইরে আঙ্কেল ডাকো। ঠিক আছে আঙ্কেল। আমি অন্যের মনে কি চলছে সেটা শুনতে পারি। আমার কাঁধে হাত দিয়ে বললেন, মানে লোকজন কি ভাববে সেটা পড়তে পারবেন? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, তোমার বাবার মনের খবর জেনে তো অবাক হলাম। ডান হাতের ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে বলল, কি ভাবছেন তিনি? এই প্রথমবার আমার থেকে হেরে গিয়েছি, অপমানটা সহ্য করতে পারছে না। ওর স্ত্রী ওকে একটা বুদ্ধি দিচ্ছে। আমি চুপ করে রইলাম। একটু পরে একটা ফাইট টুর্নামেন্ট হবে, সেখানে সব রাজ্যের একজন করে লড়বে। রাজারা এমন অনুষ্ঠানের সাথে করে নিজের সবচেয়ে শক্তিশালী লোককেই নিয়ে আসবে। আর তোমার বাবা নিয়ে এসেছে তোমার ছোট ভাইকে। তোমার বাবা চাচ্ছে আমি আমার তরফ থেকে আমার নতুন জামাইকে পাঠাই, কারণ পুরো রাজ্যের মধ্যে সেই সবচেয়ে শক্তিশালী। আমি চুপ করে রইলাম। সে চাচ্ছে ভাই মীরকে একদম মেরে ফেলতে, এতে করে আমার উপরে প্রতিশোধ নেওয়া হবে তার অপমানের। কোহিল ব্রিড তাহলে লংস্টারের সবচেয়ে শক্তিশালী? হ্যাঁ। তাহলে মহারাজ আপনি আপনার তরফ থেকে আমাকে পাঠান। পাগল হয়েছ? তুমি এখন লড়াইয়ের সম্পর্কে কিছুই জানো না। 1 সেকেন্ডও টিকতে পারবে না ওর কাছেই। আর ওর বড় ভাই বলে তোমাকে রেহাই দিলে না একটুও। আপনাকে আমাকে নিয়ে কিছুই ভাবতে হবে না, আপনি শুধু ওর সাথে আমার লড়াইয়ের ব্যবস্থা করে দিন। আমি জানি রাজা মন পড়তে পারে, তাই আমি মনে ইচ্ছা করে ভালো একটা জিনিস ভাবতে লাগলাম। এনার বাবা ভালো মানুষ, সেটা তাকে দেখলেই বোঝা যায়, কিন্তু রাজা জেসনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র পেলে সেটা না করে থাকতে পারে না। দুজনে ভালো বন্ধু হলেও আজ 2 জন সেটা শত্রু। আমি জানি না কিসের এত শত্রুতা, কিন্তু মনে হয় না আমার বাবার বদলে যাওয়ার এমন শত্রুতা হয়েছে। শত্রুতা আরো গভীর হবে। একটু পরে অনুষ্ঠান শুরু হয়ে গেল। প্রথমেই দ্বিতীয় রাজ্য সিজারের একজন সেনাপতি আসলো, তার সাথে লড়লো 5ম রাজ্য এক্সকোরির একজন হান্টার, সে জিতলো। তার সাথে লড়াই হলো 4র্থ রাজ্য এসিয়াসের একজন হান্টার গিল্ডের লিডারের সাথে, সেখান থেকে গিল্ডের লিডার জিতলো। তার সাথে লড়াই হলো রাজা জেসনের ছোট পুত্র, মানে আমার ছোট সৎ ভাই কোহিলের সাথে। আমি ওদের ফাইট দেখে পুরো অবাক হয়ে গেলাম। এমনিতেও আগেরগুলো মারাত্মক ছিল, যেভাবে ম্যাজিক ব্যবহার করে লড়াই করেছিল ওরা, তাতে তো মনে হচ্ছিল এটা ওদের বা হাতের কাজ, কিন্তু আমি তো তেমন ম্যাজিক ব্যবহার করতে পারি না। আর কোহিল যেভাবে লড়ছিল পুরো মারাত্মক। লড়তে লড়তে গিল্ডের মাস্টারের জীবন চলে গেল। কোহিল তার বুকের মধ্যে দিয়ে বরফ ঢুকিয়ে দিয়েছে, কিন্তু একটু পর গিল্ড মাস্টারের শরীর ঠিক হতে শুরু করলো। দেখলাম ম্যাজিক অনেক অস্থির জিনিস। একজন লোকটাকে ম্যাজিক দিয়ে হিল করে দিচ্ছে। যা দেখলাম তাতে বুঝলাম কোহিলের অ্যাট্রিবিউট হলো আইস, বরফ বানাতে পারে হাওয়ার মধ্যে থেকেই। আমি তো নিজেও জানি না আমার অ্যাট্রিবিউট কি, কিন্তু আমার ভয় নেই, কারণ কিছু জিনিস তো আমিও করতে পারি। আর আমার কাছে এক্সোনিয়া আছে, যখন দরকার পড়বে হালকা ব্যবহার করতে পারবো। আমি দাঁড়িয়েছিলাম, এনা আমার পাশে দাঁড়িয়ে আছে আমার হাত ধরে। ও কিছু বলছে না, কারণ ও রেগে আছে। রাগ করছে কেন সেটা তো জানি, আমি ওকে বলিনি আমি প্রিন্স, তাই। এনার বাবা আমাকে ডাকলেন। শুনবে তোমার বাবা কি বলেছে তোমার ছোট ভাইকে? আপনি কি দূরের মানুষের কথাও শুনতে পারেন? হ্যাঁ, অবশ্যই। আমার এক ধরল এনার বাবা। আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম কোহিল আর বাবার কথাবার্তা। যে করেই হোক তোমাকে এইবার জিততে হবে। এইবার ফায়ার প্রিন্স এনার ভাই এখানে নেই, তাই তোমার বিরুদ্ধে কেউ থাকবে না। ভায়মের আসলে ওকে টুকরো টুকরো করে ফেলবে, যাতে কেউ হেল করার পূর্বেই ও মারা যায়। ঠিক আছে বাবা,
এনার বাবা তার তরফ থেকে আমাকে পাঠালেন। সবাই অবাক হয়ে গেলেন, কারণ আমি নিজের রাজ্যের বিরুদ্ধে লড়াই করছি। যাক, কি করছো তুমি? নিজের ভাইয়ের বিরুদ্ধে কেন লড়ছো? আপনার তো বয়স হয়েছে, কিছুদিন পর আপনার রাজ্য তো আপনার ছেলেদেরকে দিয়ে দিতে হবে, তাই না? কোনো ছেলে রাজা হবে, এটাও নিয়ম করা। সব সময় বড় ছেলেই রাজ্যের রাজা হবে, আর ছোটগুলো মন্ত্রী কিংবা জেনারেল হয়। কিন্তু আমি আজ আমার ছোট ভাইকে চ্যালেঞ্জ করছি, যদি আমি জিততে পারি তাহলে সে মন্ত্রী না, সোজা রাজা হবে। কি হলো কোহিল ব্রিট, সিংহাসনের জন্য লড়বে না বড় ভাইয়ের জন্য? সিংহাসন আর আমার মধ্যে যে আসবে, আমি তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিব। কোহিল আমার দিকে আসতে যাবে, তখন রানী কর্ডিটা তাকে ডেকে নিয়ে বলতে লাগলো, আমার ছেলে কোহিল, আজ এত বছর পর তোমার সৎ ভাই ফিরে এসেছে। আমি তো ভেবেছিলাম কবেই মরে গেছে, কিন্তু এঞ্জিলা যে ওকে বাঁচিয়ে রাখবে সেটা কে জানে। দেখো, ও বেঁচে থাকলে কখনোই তুমি তোমার বাবার সিংহাসন পাবে না, তাই ওকে আজই মেরে ফেলো। আমি চাই না তোমার বাবার ওর প্রতি কোনো মনোভাব আরও হোক। রানী আস্তে আস্তে কথাগুলো বলল কোহিলকে। আমি অবাক হয়ে গেলাম, কারণ এখন আর রাজা আমাকে ধরেনি, বরং আমি নিজেই এত দূর থেকে স্পষ্ট শুনতে পেলাম ওরা কি বলছে। কোহিল এগিয়ে আসতে আমিও এগিয়ে গেলাম। আমার লাইফ তো ভালোই যাচ্ছিল, কখনো কোনো বিষয় নিয়ে চিন্তা করিনি, কারণ আমি জানতাম আমি আমার বাবার একমাত্র সন্তান। বাবার পরে তার স্থান আমিই পাবো। কিন্তু গত এক সপ্তাহ আমার মাথার মধ্যে প্রথম চিন্তার স্থান দেখা দিয়েছে, তাও সেটা আপনার জন্য। কোথা থেকে আমার বড় সৎ ভাই ফিরে এসেছে, এবং সে তো নিজের স্থান ফিরে চাইবে। আপনি থাকলে ও সিংহাসন আমারই হবে। রাজ্যের নিয়মে বলা হয়েছে, রাজার বড় সন্তান যদি যোগ্য হয় তাহলে কোনো অবজেকশন থাকবে না, সে রাজা হবে। কিন্তু যোগ্য না হলে তাকে বাকি ভাইদের সাথে লড়তে হবে। লড়াইয়ে যে জিতবে সে পরের রাজা হবে। তাই তো তোমাকে সুযোগ দিচ্ছি আমি। আমার সৎ ভাই যে কিনা কোনো পাওয়ারই নিয়ে জন্ম নেয়নি, আপনার জন্য আপনার মাকে হারিয়েছেন। কিভাবে ভাবছেন আপনি রাজার সিংহাসনের জন্য যোগ্য? সিংহাসনে তারাই বসে যারা শক্তিশালী, আর যারা আপনার মতো শক্তিহীন তারা আমাদের জুতো মুছে। কথাগুলো বেশি হয়ে যাচ্ছে না? আমাকে হারিয়ে নিজের রাজ্য নিজে নিয়ে যাও, তাতেই তো হয়। সেটা তো নিবই, আর আপনাকে হারাতে হবে না, আমি তো আপনাকে মেরেই ফেলবো। কোহিল কথাটা বলে আমার দিকে কতগুলো লম্বা লম্বা ধারালো বরফের মতো তলোয়ার ছুড়ল। ভাবলো হয়তো আমি নড়বো, কিন্তু আসলেই এত জোরে এসেছে যে আমি নড়ার সুযোগ পেলাম না। পুরো 10টা বরফ ধারালো তলোয়ার আমার শরীরের বিভিন্ন অংশে ঢুকে গেল। কোহিল হেসে দিয়ে চলে যেতে লাগলো। কে জানে একটা সিংহাসনের জন্য আমাকে মাত্র এক আঘাত দিতে হবে। কোহিল পেছনে ফিরে চলে যাচ্ছিল। শরীরে অনেকটা ব্যথা লাগলো, কিন্তু কিছুই করার নাই। লড়তে না পারলে যা হয়, শরীর দিয়ে কোনো রক্ত ঝরছে না। আস্তে আস্তে বরফের ধারালো তলোয়ারগুলো আমার শরীরের উত্তাপে গলতে শুরু করে দিল। পুরো গলে পানি হয়ে গেল, আর সেই পানি আমার ক্ষততে লাগার সাথে সাথে সেগুলো ঠিক হতে লাগলো। আমি কোহিলকে ডেকে বললাম, এক আঘাতে কখনো সিংহাসন পাওয়া যায় না ছোট। এটা কিভাবে সম্ভব? এতক্ষণ আমি ফিল করেছি আপনার ভিতরে কোনো ম্যাজিক নেই, কিন্তু ঠিক হলেন কিভাবে? এত তাড়াতাড়ি নিশ্চয়ই আপনাকে কেউ হিল করেছে। কোহিল অবাক হয়ে আশেপাশে দেখতে লাগলো কোনো হিল ম্যাজিক ব্যবহারকারী আছে কিনা। বললাম, একটা সিংহাসনের জন্য এক আঘাত যথেষ্ট নয়, আরো অনেক কিছু করতে হয়। দেখি কত কিছু করতে পারো। এবার তো আমি আপনাকে টুকরো টুকরো করে ফেলবো। দেখা যাক। এবার আমাকেই পুরো বরফ বানিয়ে দিল। আমি জমতে লাগলাম, দম বন্ধ হয়ে আসতে লাগলো। মনের ভিতর শুধু আগুনের কথা মনে হলো। সাথে সাথেই আমার 2 হাত দিয়ে আগুন বের হতে লাগলো। সেই আগুনের তাপ পুরো বরফকে গলিয়ে দিল। তার মানে আপনি ফায়ার ম্যাজিক ইউজার, কিন্তু আমার সাথে পেরে উঠতে পারবেন না। আমার অ্যান্টিবিউট শুধু আইস না থাকার সাথে ওয়াটারের অ্যান্টিবিউটও আছে। আপনি আমার বরফ গলিয়ে দিবেন আগুন দিয়ে, কিন্তু আমি পানি দিয়ে আপনার আগুন নিভিয়ে দিব। দেখা যাক। এবার একটা বিশাল ঢেউ তুলে ধরলো আমার সামনে কোহিল। সেটার সামনে 1000-এর মতো বরফের তলোয়ার বানালো। এবার সত্যি আমার ভয় পেতে লাগলো।
তখন 10টা আমার শরীরে লেগেছিল, তাতেই ব্যথায় মরে যাচ্ছিলাম। আর এই পুরো 1000 আমার শরীরে লাগলে কি হবে? আমার গুপ্ত জায়গায় অবস্থাটাও 12টা বেজে যাবে। আমি ম্যাজিক ব্যবহারে শর্টকাট বুঝে গেলাম। অ্যাট্রিবিউট অনুযায়ী শুধু ভাবতে হবে। যেমন আমার অ্যাট্রিবিউট আগুনের, বুঝতে পারলাম। আমি জমে থাকার সময় আগুন সম্পর্কে ভেবেছি, সে অনুযায়ী আমার হাতে আগুন চলে আসছিল। না হলে এখন যদি আমি একটা পারমাণবিক বোমা ফাটার আগুনটা কল্পনা করে, তাহলে কিছু একটা হয় কিনা দেখি। আমি আমার ভাবনা মাথায় রেখে হাত দুটো কোহিলের দিকে করলাম। এবার আর হাত দিয়ে না, আমার পুরো শরীর দিয়ে আগুন বের হতে লাগলো। মুহূর্তে পুরো একটা ব্লাস্ট হয়ে গেল। সবাই দোতলায় থাকার কারণে কারো কোনো ক্ষতি হলো না, কিন্তু কোহিলের পানি, বরফ সবকিছু ভেদ করে আমার আগুনের ব্লাস্ট লাগলো। ওর পানি বাষ্প হয়ে গেল, বরফ গলে গেল, আর কোহিল দেওয়াল ভেঙে গিয়ে পড়তে লাগলো। আমার মনে পড়লো ওর ডানা হবে না, আর এভাবে পড়লেও ওর অবস্থাও টাইট হয়ে যাবে। সৎ হলেও আমার ছোট ভাই হয় সম্পর্কে, তাই আমিও মুহূর্তে ভাঙা দেয়ালের কাছে চলে গেলাম আল্ট্রা স্পিডে। আমিও লাফ দিলাম। আমরা প্রাসাদের উপরের তলাতে একদম। এখান থেকে পড়লে আসলে অবস্থা টাইট হবে, ন্যাচারাল মৃত্যু হয়ে যাবে। আমি পড়তে পড়তে কোহিলকে ধরলাম। ওর সামনের অংশের অনেকটা জামা কাপড় পুড়ে গেছে, সেই সাথে ও বেহুশ হয়ে গেছে। মুখে কালো কালি লেগে গেছে, মনে হচ্ছে ব্লাস্টটা একটু বেশি হয়ে গেছে। পারমাণবিক বোমা না ভেবে একটা গ্রেনেডের কথা ভাবলে হতো। আমি কোয়েলকে ধরে ভাবতে ভাবতে সোজা পড়লাম মাটিতে, কারণ আমার ডানা বের হচ্ছিল না। ডানা বের হলো মাটিতে পড়ার সাথে সাথে। মাটিতে পুরো 20 মিটারের মতো গর্ত হয়ে গেছে, কিন্তু আমার কিছুই হলো না। আমি তো ভেবেছিলাম আমার হাত পা ভেঙে যাবে, আমিও মরে যাব, কিন্তু না, তেমন কিছুই হলো না। বরং আমি লাফ দিয়ে উঠতে যাব, কিন্তু না উঠে আমি আকাশে আল্ট্রা স্পিডে উঠতে লাগলাম। নিজেকে উড়াকে কন্ট্রোল করতে পারছিলাম না। শেষমেশ অনেকটা কষ্টে ভাঙা দেয়াল দিয়ে হল রুমের ভিতরে ঢুকলাম। ভেতরে সবাই অবাক। সবার অবাক হওয়া দেখে আমার ডানা দুটো উধাও হয়ে গেল। অবাক হওয়ার কারণ তো আমিও বুঝতে পেরেছি। আমার ডানা সাদা কালো, তাই তারা অবাক হয়ে আছে। আমি একজন হিলারকে ডাক দিলাম। সে কইল, ওপরে হিল ম্যাজিকের স্পেল পড়লো। কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে গেল। হল রুমের সবাই অবাক হলো। এনার বাবা হাততালি দেওয়ায় সবাই একত্রে হাততালি দিচ্ছে। কোহিল অনেক ভয় পেয়ে গেছে। কি হয়েছে ও নিজেও বুঝতে পারছে না। সবাই দোতলায় দাঁড়িয়ে আছে, তাই আমিও আমার ডানা দুটো বের করে ওপরে উঠতে লাগলাম। শুধু সোজা ওপরের দিকে উঠতে পারি, আর এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি হাওয়ায়। তাছাড়া আমার কন্ট্রোল নাই। আমি ওপরে মাঝখানে নিউট্রাল হয়ে দাঁড়িয়ে রইলাম। তো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমি লংস্টারের প্রথম প্রিন্স জ্যাকসন ব্রিট। আমাদের সিংহাসন লড়াইয়ে বিজয়ী হয়েছি। তো আপনারা কি মনে করেন আমি সিংহাসনের জন্য যোগ্য? হ্যাঁ, অবশ্যই। সকলে একত্রে বলে উঠল। হ্যাঁ, তার মানে আমার পরবর্তী রাজা হওয়ার কারো কোনো অবজেকশন নেই? না না। সকলে আবার বলে উঠল। কিন্তু এই লংস্টারের সিংহাসন আমার দরকার নেই। শুনে অবাক হচ্ছেন? সিংহাসন ছেড়ে দিচ্ছি বলে আমি। কারণ শুনবেন না, পূর্বের ডেভিল কিং তো কয়েক হাজার বছর পূর্বে মারা গেছে, সবাই মিলে মেরে ফেলেছে, আর আজ পর্যন্ত সেই ডেভিল কিং এর জায়গা খালি। কিন্তু একটা খবর শুনবেন না, সেই ডেভিল কিং জন্মগ্রহণ করেছে। আমার কথা শুনে সবাই ভয়ে ঢোক গিলল। সরি, জন্ম নেয়নি, অনেক আগে জন্ম দিয়েছে। এই যে মেঝেতে পড়ে আছে দেখতেছেন, এই না না, এইভাবে ওর দিকে তাকাবেন না। ও ডেভিল কিং না। আমি ওর কথা বলতেছি কারণ ও রাজা হতে চায়। আমি তো সিংহাসন নিব না, কারণ ডেভিল কিং এর পুরো মনস্টার দুনিয়ায় চাই, আর আমি সেই রাস্তায় থাকতে চাই না। আমার কথা শুনে এবার আসলে সবাই ভয় পেয়ে গেল। প্রিন্স জ্যাক, এই ডেভিল কিং এর ব্যাপারে কোথায় শুনলে? অ্যাঞ্জেলদের রাজা মাইকেল বলেছে আমাকে কথাটা। তিনি আমাকে মানা করে দিয়েছেন আমার সিংহাসন না নিতে, কারণ ডেভিল কিং পুরোপুরিভাবে শক্তি ফিরে ফেলে প্রথমে সকল রাজা এবং রাজ্যের পরবর্তী রাজাকে মেরে ফেলবে। আমি মিথ্যা বললাম। তোমার একটা ডানা কালো আর একটা ডানা সাদা কেমনে? আপনি সঠিক একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। আমার কালো ডানা হওয়ার কারণ হলো না আমার পাওয়ার ছিল না, তখন ওর ব্লাড খেয়েছিলাম বলে, তাই সেই পাখা আর এই যে দেখুন ডান পাশের দাঁত। আর আপনি তো ভালো করেই জানেন আমার আম্মা একজন হাফ অ্যাঞ্জেল ছিল, তাই আমার এই ডানাটা সাদা।
আমার কালো ডানাটা পুরোপুরি ডেভিলদের মতো নয়, তাই সবাই আমার কথা বিশ্বাস করে নিল। মাইকেল আর কি বলেছে? সে সাবধানে থাকতে বলেছে আর আমাকে এক্সোনিয়া দিয়েছে। আমি এক্সোনিয়া হাতে নিয়ে বললাম, এটা তো মনস্টার স্লেয়ার তলোয়ার, দ্য হোলি শ্যাডো এক্সোনিয়া। এটা মাইকেল তোমাকে দিতে যাবে কেন? কারণ আপনারা দুজন ভালো করে জানেন মহারাজ কোয়াডার্ট, আপনি নিশ্চয়ই আমার আম্মাকে ভালো করে জানেন। হ্যাঁ। রাজা মাইকেল আমার বাবার আসল বড় ভাই, এটাও আপনারা দুজন ভালো করে জানেন। হ্যাঁ। তাহলে মামা তার ভাগ্নেকে তো দিতেই পারে এক্সোনিয়া। হ্যাঁ, এটা অবশ্য ঠিক। আর হ্যাঁ, এক্সোনিয়া আমাকে দিয়েছে আমার জীবন রক্ষা করতে। সময় অনুযায়ী সাধারণ জনগণের জন্য আমি তুলে ধরবো এটা ডেভিল কিং এর বিরুদ্ধে। আমি আর কিছু বললাম না, কারণ কিছু বলতে গেলে এখন ভাবতে হবে, আর ভাবলেই ধরা খেয়ে যাব। মিথ্যা বলেছি তাতেই হবে। অবশ্য মিথ্যা বলারও একটা কারণ আছে। সেখানে আমি মিথ্যা না বললে আমাকে ডেভিল কিং মনে করবে অনেকে, সেটা তো সবাইকে ভাবতে দেওয়া যায় না এখন। না হলে তো পুরো এখনই 5টা রাজ্য আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আমার ডানাগুলো উদাও হয়ে গেল, আমি ফ্লোরে নেমে গেলাম। আমার পাশে জেসি, হ্যারি আর এনা আসলো। 3জন আমাকে এক হিসাবে টেনে নিয়ে গেল, আবার আগের রুমের মধ্যে এনে বলতে শুরু করলো, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? তুই শুধু শুধু নিজের পরিচয়টা বলতে গেলি কেন? এত কিছু হয়ে গেল। জ্যাক, আমি আমার পরিচয় লুকিয়েছি বলে তুমি নিজেও নিজের পরিচয় লুকোবে? আর জেসি, তুই তো অন্তত আমাকে বলতে পারতি। আসলে দেখ, তুমি কি ভেবে আবার লড়তে গেলে? তুমি কি জানো কত বড় ক্রাইসিস হয়ে গেছিল সেখানে? জেসি আর এনা তো কেঁদেই দিয়েছিল। আরে আমাকে নিয়ে চিন্তা করে লাভ নাই, দেখলেই তো আমার কিছুই হলো না। চিন্তা করে লাভ নেই মানে? তুই কখন কি বলিস তার কোনো গ্যারান্টি নাই। আর ডেভিল কিং নিয়ে বলার কি দরকার ছিল? তুই তো ডেভিল সম্পর্কেই কিছু জানিস না, তাও বকবক করলি কত। আরে দেখলেই তো সিংহাসনের লড়াই চলছে। আমি জেতার পর সরাসরি সিংহাসনে চাইলে কেমন জানি লাগবে, তাই একটু ভয় দেখালাম যাতে কোহিল সিংহাসনে বসার সাহস না পায়। আর কোহিল না চাইলে সিংহাসন আমার, আর এমনিতেও সিংহাসন আমার ভালো লাগে না। আমি না হয় জেসিকে বসিয়ে দিলাম। তোর মাথার স্ক্রু যে কয়েকটা নাই সেটা কে জানে। জানিস, আজকে আমি অনেক খুশি। কেন? মানুষের দুনিয়ায় যখন ছিলাম তখন খুব দুর্বল ছিলাম। কেউ কিছু বললেও আমি চোখ তুলে তাকাতাম না। অনেক মায়ের খেয়েছি। আমি দুর্বল বলে আমার বন্ধু ছিল না, কিন্তু এখন আমার শক্তি আছে। এখন আর কাউকে ভয় পেতে হচ্ছে না। আমি নিজে এখন আমাকে যে ভয় দেখাবে তাকে ভয় দেখাতে পারবো। এনা আর জেসি দুজনে চলে গেছে। দুজনের মধ্যে এখন পরিচয় লুকানো নিয়ে একটা ঝগড়া হবে। হ্যারি বিছানায় পরেই শুয়ে পড়ল। আমার গোসল করতে হবে, সারা শরীরে ময়লা লেগে আছে। সেই সাথে আবার শরীরের ব্লেজার আর প্যান্টে মোট 10টা ছিদ্র হয়েছে। আমি গোসল করে জামা কাপড় চেঞ্জ করে নিলাম। এমনিতেও রাত হয়ে গেছে, আর হালকা খাওয়া দাওয়া হলো রুম থেকেই হয়েছে, তাই আমি সোজা শুয়ে পড়লাম। এই দুনিয়াতে এসে মোবাইল ফোনটাকে অনেক মিস করি। যদি এখানে মোবাইল চলতো তাহলে তো ভালোই হতো। সকল যোগাযোগ চিঠির মাধ্যমেই করে, আর চিঠিগুলো বিভিন্ন ধরনের পাখি বহন করে। পাখির কোয়ালিটি হিসাবে চিঠি দেওয়া নেওয়ার সময় নির্ভর করে। খুব সকালে আমি আর হ্যারি মর্নিং ওয়াকের জন্য বের হলাম। প্রাসাদের ডান পাশে বিশাল বড় একটা পুকুর, আর বাম পাশে বিশাল বড় একটা মাঠ। দেখে মনে হচ্ছে হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা। ও সরি, এখানে তো চপার নাই, মানে হেলিকপ্টার নাই। জ্যাক, ওই যে উপরে দেখতেছো একটা বিশাল পাখির মতো জিনিস আসতেছে? হ্যারি আমাকে ডেকে বলল। হ্যাঁ, দেখতে তো চপার মনে হচ্ছে। আরে ভালো করে দেখো, ওটা একটা ড্রাগন। কি? মুখ দিয়ে আগুন বের হয় সেই ড্রাগন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ড্রাগন অনেক রকমের হয়। ড্রাগন হলেই যে মুখ দিয়ে আগুন বের হবে সেটা নয়, ড্রাগনের মুখ দিয়ে পানি, বিদ্যুৎও বের হতে পারে। ড্রাগনের পিঠে মনে হচ্ছে কেউ বসে আছে। হ্যাঁ, এটা ফায়ার প্রিন্সেস ড্রাগন। ফায়ার প্রিন্স মানে এনার বড় ভাই? হ্যাঁ, প্রিন্স অ্যালেক্স কোয়াড্রাথ। নামগুলো তো 3 ভাই বোনের একই রকম। একটা বড় একটা ড্রাগন নামলো আমাদের সামনেই। ড্রাগনের পিঠ থেকে একটা সুদর্শন পুরুষও নামলো। নেমেই ড্রাগনের পিঠে একটা
থাপ্পড় দিল। ড্রাগনটা সাথে সাথেই উড়ে গেল। এরপর প্রিন্স আমাদের দিকে আসতে লাগলো। তুমি কি জ্যাকসন ব্রিট? জি। আমি ড্রাগনের দিকে তাকিয়ে রইলাম। আমি প্রিন্স অ্যালেক্স স্কোয়াডার্ট, অন্য নাম দ্য ফায়ার প্রিন্স। আর যে ড্রাগনটা দেখলে ওইটা আমার পার্টনার ইজুরা। আর হ্যাঁ, আমার সামনে ফর্মালিটি দেখাতে হবে না, আমাকে নিজের ভাই মানতে পারো। জি। আমরা কথা বলছিলাম, তখনই এনা আর ওর বোন এলিসা আসলো। এনা ওর ভাইকে জড়িয়ে ধরলো। সরি এলিসা বোন, আমরা আসতে একটু দেরি হয়ে গেল। তুমি তো সব কিছুতে দেরি করো শুধু। জ্যাক, তোমার সাথে তো কালকে ভালো করে পরিচয় করিয়ে দিতে পারিনি। এ হলো আমার বড় বোন এলিসা। কালকে তো ওরই বিয়ে হলো। হাই, আমি জ্যাক। আমাকে বলতে না দিয়ে এনার বোন বলতে লাগলো। থাক থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। এখন থেকে তো তুমি আমাদেরই একজন, তাই পরিচয় একবার শুনলেই হয়। হ্যাঁ ভাইয়া, তুমি সত্যি সব কিছুতে লেট করো। আর বলিস না, একটা ড্রাগন মারার মিশনে গিয়েছিলাম। জানোসই তো ড্রাগনগুলো কত রেয়ার, খুঁজে পেতে যত সমস্যা। তো মারতে পারলেন? যার খোঁজে বের হয়েছিলাম তাকে কোথাও পাইনি, কিন্তু পথে অন্য এক বিশাল ড্রাগনের সাথে দেখা হয়ে যায়। তার সাইজ তো আমারটার থেকে 3 গুণ বড়। দেখেই আমার ড্রাগন দিল উড়াল, তাই চেষ্টা করতে পারিনি। ও আচ্ছা বাদ দাও, আমি সময় মতো এসে গেছি। এখন তোমাদের ট্রেনিং চলবে। যদি আমাকে হারাতে পারো তাহলে আমার ছোট বোনের সাথে এঙ্গেজমেন্ট হবে, না হলে ভুলে যাও। অ্যালেক্সের কথা শুনে সবাই হাসতে লাগলো। ভাইয়া, তোর ট্রেনিং এর দরকার নেই। কালকে বাবা এনা আর জ্যাকের এঙ্গেজমেন্ট দিয়ে দিয়েছে। ও শিট, বাবার সাথে তো এই কথা ছিল না। বাবা তো আমাকে বলল জ্যাক যদি আমাকে হারাতে পারে তাহলেই বাবা রাজি হবেন। আমার মনে হচ্ছে আমার এখানে আসার আগেই আমার কথা এখানে চলে এসেছে। আসলে এনাই আমাদের চিঠিতে তোমার কথা বলেছে, তাই বাবা প্রথমে পরীক্ষা করে দেখতে চাইছিল। কিন্তু আমার ট্রেনিং দেওয়ার কি হবে? বাবা সব কিছুই গরমিল করে দেয়। আপনি চাইলে এখনই আমাকে শেখাতে পারেন। আমি শিখলাম ও সাথে আপনাকেও হারিয়ে দিলাম। হ্যাঁ, এটা ঠিক সিদ্ধান্ত। চলো আমার সাথে। এই ভাইয়া না, তোরা লড়িস না প্লিজ। আরে কিছু হবে না, ওদের লড়তে দাও। জ্যাক কিছু জিনিস শিখতে পারবে। জ্যাক এমনিতেই যা জানে তাতে তো ভাইয়ার জন্য চিন্তা হচ্ছে। আমি আর অ্যালেক্স দুজনে মাঠের মাঝখানে চলে আসলাম। অ্যালেক্স আমাকে বলতে লাগলো, তো কি কি করতে পারো? অ্যালেক্স জিজ্ঞাসা করলো। তেমন কিছুই না। লড়েছো কয়বার? 2 বার মনে হয়। তো পুরো জীবনে 2 বার লড়েছো? কি জীবনেই কাটিয়েছো। তোমার তো আমার মতো হান্টারের যোগ দেওয়া উচিত। হান্টারের যোগ দিয়ে কি হবে? হান্টারের যোগ দিলে নিজের মন মতো সব কিছু করতে পারবে। বিভিন্ন রকম জায়গা যেখানে রাজ্যের অন্য কেউ যেতে পারে না, সেখানে তুমি যেতে পারবে। তাতে কি লাভ? উচ্চ লেভেলে হান্টারদের মিশন বেশির মানুষের দুনিয়াতেই থাকে। কি আপনারা মানুষের দুনিয়াতে যেতে পারেন? নিয়ম অনুযায়ী মনস্টার দুনিয়াতে কোনো মানুষ আসতে পারবে না, কিন্তু এইটা তো লেখা নেই কোথাও যে মনস্টাররা মানুষের দুনিয়াতে যেতে পারবে না। মানুষের দুনিয়াতে কিরকম মিশন থাকে আপনাদের? মানুষের রাজ্যে মানুষদের পাশাপাশি বিভিন্ন রকমের মনস্টার থাকে। বিভিন্ন মনস্টার যেখানে ছোট থেকেই বড় হয়। আবার কিছু আছে যারা সেখানে মানুষের মতো বসবাস করে। যেহেতু তারা মনস্টার, তাই সাধারণ মানুষ তাদের সম্পর্কে জেনে গেলে অনেকটা বিপদ বেড়ে যাবে। তাই আমরা যারা উচ্চ লেভেলের হান্টার, তাদের কাজ হলো যেসব মনস্টার মানুষের দুনিয়াতে ঝামেলা করে তাদেরকে মেরে কিংবা জীবিত এখানে নিয়ে আসা। যদি নিজেরা গিয়ে কোনো ঝামেলায় পড়ে যায়, তাহলে অন্য হান্টার আসবে তোমাকে মারতে। এটা তো বেশ দারুণ বিষয়। তো হান্টার হবে নাকি? যদি প্রতিনিয়ত মানুষের দুনিয়াতে ঘুরতে যেতে পারি তাহলে তো নিশ্চয়ই। ওকে, তাহলে যদি আমাকে হারাতে পারো ডুতে, তাহলে তোমাকে আমার কালকের মিশনে মানুষদের দুনিয়াতে নিয়ে যাব। সত্যি? আমি খুশি হয়ে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, যদি আমাকে হারাতে পারো তাহলে। অ্যালেক্স আর আমার মধ্যে লড়াই শুরু হয়ে গেল। আসলে অ্যালেক্স অনেক অভিজ্ঞ, আমাকে প্রথম থেকে কম ভাবছে না। লড়াই করতে গেলে শত্রুকে কম ভাবা হচ্ছে সবচেয়ে বোকার লক্ষণ, কারণ শত্রু কীরকম শক্তি আছে সেটা না জেনে ওভার কনফিডেন্স হলেই পরাজয় আসে। আমি আমার হাত দিয়ে ফায়ার বল বানাচ্ছিলাম আর সেগুলো অ্যালেক্সের দিকে ছুঁড়ে মারছিলাম। আমি আমার ক্ষমতাগুলো এখনই দেখাতে চাই না। অ্যালেক্স প্রথমে ভাবুক আমি কিছুই পারি না।
বলগুলো ছুটছিলাম, কিন্তু একটাও লাগছে না ওর। তো তুমিও ফায়ার ম্যাজিক ব্যবহারকারী, কিন্তু আমার কাছে লাভ হবে না, কারণ আমি ফায়ার প্রিন্স। অন্য অ্যাটাক ব্যবহার করো। আমি তো আর কোনো অ্যাটাক ব্যবহার করতে পারি না। তুমি আগুন দিয়ে কি বানাবে শুধু সেটা ভাবো। চিন্তা শক্তি যত ভালো হবে তত শক্তিশালী তোমার ম্যাজিক হবে। অ্যালেক্স বলে বিশাল আগুনের বড় ঝড় আমার দিকে ছুঁড়ে মারলো। আমি বুঝতে পারলাম এই আগুন আমার লাগলে আমার শরীরের অবস্থা টাইট হয়ে যাবে, তাই দৌড়াতে লাগলাম। তোমার ম্যাজিক অনেক দুর্বল, চলো অন্য কোনো জিনিস ব্যবহার করি। আচ্ছা, আমরা ড্রাগন ব্যবহার করি। কিভাবে করবে? তোমার কাছে তো ড্রাগন নেই। কেন, প্রাসাদে কি ড্রাগন পাওয়া যায় না? এই রাজ্যে মোট 10 জন আছে যারা ড্রাগনকে নিজের পার্টনার করতে পেরেছে, বাকি 4 রাজ্যে বেশি সেই সংখ্যা। তো আমাকে ড্রাগন পেতে হলে কি করতে হবে? অনেক অনেক ট্রেনিং করতে হবে তোমাকে। ট্রেনিং করলে শক্তিশালী হবে। আর একটা ড্রাগনের যজ্ঞ শক্তিশালী যদি হও, তাহলে ড্রাগন তোমার সাথে বন্ধুত্ব করবে, না হলে মেরে ফেলবে। তাহলে তো একটা ড্রাগন আমার হয়ে যাবে মনে হচ্ছে। তুমি অনেক কনফিডেন্ট থাকো, তোমাকে আমার পছন্দ হয়েছে। এই না না প্রিন্স, আমি ওইরকম ছেলে না একদমই। আমিও ওই রকম না, আমাকে ভাইয়া বলতে পারো। না, প্রিন্সই ঠিক আছে। তাহলে এনগেজমেন্ট পর্যন্তই ঠিক আছে, বিয়ে আর হচ্ছে না। আচ্ছা ভাইয়া। গুড বয়, চলো তলোয়ার দিয়ে লড়ি। ওকে। অ্যালেক্স ওর তলোয়ার বের করলো। এটাকে বলে দ্য ভ্যাম্পায়ার শট। ভ্যাম্পায়ারদের জন্য এই তলোয়ার, এটা আমাদের শরীরের রক্ত চুষে শক্তিশালী হয়ে উঠে। তোমার নেই কোনো তলোয়ার? হ্যাঁ আছে, এক্সেনিয়া। আমি এক্সেনিয়া বলে ডাক দিলাম, সাথে সাথেই আমার হাতে এক্সেনিয়া চলে আসলো। ওয়েট এ মিনিট, এটা কি সেই লিজেন্ডারি মনস্টার হান্টার তলোয়ার? হ্যাঁ। এটা তোমার কাছে আসলো কিভাবে? এটা বিশাল কাহিনী। আমি আস্তে আস্তে আমার পরিচয় আর মাইকেলের দেওয়া তলোয়ারটার ব্যাপারটা শুধু বললাম। ও, তুমি লংস্টারের প্রিন্স, তাই হয়তো বাবা দেরি করেনি, শোধ নিয়েছে তোমার বাবার থেকে। সে যাই হোক, তুমি তো ডিম্যান আর আমি ভ্যাম্পায়ার। দেখি হয়ে যাক তলোয়ার ফাইট। অ্যালেক্সের সাথে আমি তলোয়ার নিয়ে লড়তে লাগলাম। আমি তলোয়ার চালাতেই জানি না, তাই অ্যালেক্স প্রথমে অ্যাটাক করছে না, আমাকে এই তলোয়ার দিয়ে ওকে মারতে বলছে। আমার প্রতিটা আঘাত অ্যালেক্স ওর তলোয়ার দিয়ে আটকাতে লাগলো। এমন মনে হচ্ছিল অ্যালেক্স আমার মন পড়তেছিল। ওকে আমি আল্ট্রা স্পিডে আঘাত করতে লাগলাম, কিন্তু ওর ভ্যাম্পায়ারের ডানা বের করে দিয়ে ও নিজেও আল্ট্রা স্পিডে আমার আঘাতগুলো আটকাতে লাগলো। অনেক ট্রেনিংয়ের পর ভ্যাম্পায়ার আল্ট্রা স্পিডে উড়তে পারে। একজন ডিমনেরও অনেক ট্রেনিং প্রয়োজন, কারণ তাদের ডানা থাকে না। দেখি তুমি আকাশে আমাকে কিভাবে আঘাত করো। অ্যালেক্স আমাকে ভেঙচি কেটে বলল, ডিম্যানের ডানা থাকে না? কিন্তু কে বলেছে আমি শুধু ডিম্যান? আমি হেসে আমার ডানা বের করলাম। তোমার একটা ডানা সাদা আর একটা কালো কেন? অ্যালেক্স অবাক হয়ে জিজ্ঞাসা করলো। কারণ আমি অর্ধেক অ্যাঞ্জেল, অর্ধেক ভ্যাম্পায়ার আর অর্ধেক ভ্যাম্পায়ার। হা হা হা। আমার আল্ট্রা স্পিড এবার 3 গুণ হয়ে গেল। আমি 3 গুণ স্পিডে উড়ে অ্যালেক্সের উপরে ঝাঁপিয়ে পড়লাম। ও অনেক কষ্টে আমার আঘাতগুলো আটকাতে লাগলো। আমি বেশ কিছু আঘাত করার পরে আমার কাটানার কোষ আটকে দিলাম এবং নিজেই নিচে নেমে আসলাম। তারপরে জানতাম না এই লড়াইয়ের ফলে আমার উড়াটা একটু কন্ট্রোলে চলে আসবে। প্রথমবার হ্যারির সাথে লড়তে গিয়েও আমি ঠিকমতো উড়েছি, কিন্তু সমস্যা হচ্ছে আমি সাধারণ সময়ে ঠিকভাবে উড়তে পারি না। আমি লড়াইয়ের মাঝে নিজের সব ক্ষমতা ব্যবহার করতে পারি, কিন্তু সাধারণ সময়ে মাথায় আসে না। কি হলো, থামলে কেন? নিজের হার মেনে নিলে নাকি? আপনার তলোয়ার কেটে 2 টুকরো হয়ে গেছে। আপনি লড়বেন কিভাবে ওটা দিয়ে? মানে আমি জিতে গেছি? এটা কি রকম জিতা হলো? আমি তো একটা আঘাতও করলাম না। অ্যালেক্স লক্ষ্য করলো আমার আঘাতে ওর তলোয়ার 2 টুকরো হয়ে গেছে। আপনি আঘাত করলেন না, সেটা আপনার ভুল। এখন আপনার পরের মিশন, আপনি আমাকে নিয়ে যাবেন মানুষের দুনিয়ায়। অ্যালেক্স এসে আমার মাথায় হাত দিতে লাগলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওদিকে একপাশে দাঁড়িয়ে এনার বোন আর হ্যারি আমাদের ফাইট দেখতেছিল। আমাদের লড়াই শেষ হয়ে গেলে আমরা ওদের দিকে হেঁটে যাচ্ছিলাম। অ্যালেক্স আমার গায়ে হাত দিয়ে হেঁটে যাচ্ছিল। আচ্ছা ভাইয়া, আমি ড্রাগনের জন্য প্রস্তুত। আরো অনেক ট্রেনিং করতে হবে তোমার। কি যে বলেন, আমি এখনই সবচেয়ে শক্তিশালী ড্রাগনকে নিজের মুঠো করে নিতে পারবো।
সবচেয়ে শক্তিশালী ড্রাগনের নাম ছিল ইন্দ্রাসিল। পুরো ড্রাগন দুনিয়ার রাজা ছিল সে। ড্রাগনেরও রাজ্য আছে? হ্যাঁ, ড্রাগনিয়া হলো ড্রাগনদের দুনিয়ার নাম। আমাদের দুনিয়ার ড্রাগন অনেকটা মূল্যবান। একবার ড্রাগন আমাদের দুনিয়ায় আসলে ওর দুনিয়া ফিরতে পারে না নিজের ইচ্ছায়। যদি ওদের দুনিয়ার রাজা নিজের আদেশ করেন তাহলে ড্রাগন ফিরতে পারে, না হলে ড্রাগনকে এই দুনিয়া থেকে একটা পার্টনার বানাতে হয়। তাহলে তো ড্রাগনরা যাকে তাকে পার্টনার বানাতে পারে? যাকে তাকে নয়, একজন ড্রাগনের পাওয়ার তার পার্টনারের পাওয়ার অনুযায়ী বৃদ্ধি পায়। আর কোনো ড্রাগন যদি পার্টনারকে মেরে ফেলে তাহলে ড্রাগনও মারা যাবে। তাই এই দুনিয়ার যেসব ড্রাগন আছে সবই শক্তিশালী পার্টনার খোঁজে। তাহলে আপনি যে বললেন আপনার আগের মিশন ছিল এই ড্রাগনকে করা, ড্রাগন রেয়ার হওয়ার পর আবার তা করবেন কেন? কিছু ড্রাগন আছে যারা পার্টনার পাওয়ার আশা ছেড়ে দিয়ে এই দুনিয়ার সব কিছু ধ্বংস করে দিতে চায়। হান্টারদের কাজ তাদের হত্যা করা। আমি যে ড্রাগনের উদ্দেশ্যে যাচ্ছিলাম সেটা ছোট ছিল, তাই গিল্ড আমাকে একা পাঠায়। কিন্তু ওইটাকে না পেয়ে আমি যেখানে আমার ড্রাগনের থেকে 3 গুণ বড় একটা দেখেছি। আপনার কি মনে হয় ওইটা আমার সাথে পার্টনার হবে? আমার মনে হয় না, কারণ ওইটার চেহারায় মোটেও পার্টনার হওয়ার মতো কিছু লেখা ছিল না। আমার ড্রাগন তো ভয়ে সেখান থেকে আমাকে নিয়ে উড়ে চলে আসে। ওয়াও, তাহলে তো ওটাকে আমার পার্টনার বানাতে হবে। স্বপ্ন দেখো, চলো প্রাসাদে যাই। আমরা দুজন এনাদের কাছে গিয়ে দাঁড়ালাম। তখন একজন সৈনিক দৌড়ে এসে আমাদের খবর দেয় রাজা নাকি আমাদের তাড়াতাড়ি রাজদরবারে যেতে বলেছে। আমরা 5 জন তাড়াতাড়ি প্রাসাদের দিকে আগালাম। রাজার সিংহাসনের সামনে অনেক লোক। রাজা সিংহাসনে বসে আছেন, কি যেন কথা বলতেছে মন্ত্রীর সাথে। আমরা দরবারে আসার সাথে সাথে জেসির সাথে দেখা হয়ে গেল। কি হয়েছে জেসি? ভাইয়া, খুব বড় ঝামেলা হয়ে গেছে। কেন, কি হয়েছে? অ্যাসগার্ডে যুদ্ধ লেগে গেছে। কি? আমাকে বাবার সাথে কথা বলতে হবে? অ্যালেক্স চলে গেল রাজার সাথে কথা বলার জন্য। অ্যাসগার্ডটা আবার কোথায়? তুমি অ্যাসগার্ড সম্পর্কে জানো না? দাঁড়াও, অ্যাসগার্ড সেটা না যেখানে অধীন রাজা আর তার ছেলে থর পালিত আরেকটা ছেলে লকি? হ্যাঁ, জানো না বললে এই তো সবই জানো। এটা সম্পর্কে মানুষের দুনিয়াতে সিনেমা হয়। অ্যাসগার্ড মানুষের দুনিয়ায় মার্ভেলে বানানো কাল্পনিক একটা দুনিয়া, যেখানে ভাইকিংস ভেলকারিরা বসবাস করেন। হ্যাঁ, মানুষের দুনিয়ায় জিনিসটা কাল্পনিক, কিন্তু যে মার্বেলের কমিকস প্রথম বানিয়েছিল তাকে ধারণা একজন মনস্টার দিয়েছিল। শালার এইসব খবর আমি জানি না কেন। তাহলে কি হয়েছে অ্যাসগার্ডে? লুকি যুদ্ধ শুরু করেছে সিংহাসনের জন্য। লুকি চলছে থরকে মেরে ফেলতে। তাহলে এক গড আর এক গডকে মারতে যাচ্ছে। আমার ফেভারিট তো থর, মার্ভেলের মধ্যে শক্তিশালী একটা ক্যারেক্টার ছিল। কিন্তু রিয়েলে সেটা নয়। থর কিছুদিন পর পরেই একটা হাতুড়ি হারিয়ে ফেলে। হাতুড়ির জন্য প্রায় অযোগ্য হয়ে যায়, আর তখন তাকে লকি মারার চেষ্টা করে। কিন্তু হাতুড়ি ছাড়াও তো সে অনেক শক্তিশালী, তাই না? হ্যাঁ, কিন্তু এবার লোকি ওডিনকে বন্ধ করে সিংহাসনে জোর করে বসিয়েছে, আর ওডিনের শক্তিশালী অস্ত্র ডিস্ট্রয়ার লাগিয়ে দিয়েছে থরের পিছনে। তাহলে ওডিন মিয়া বন্দি? শালাকে মুভিতেও কখনো অ্যাকশনে দেখতে পাইনি। আচ্ছা, তাহলে অ্যাভেঞ্জার আসবে না থরকে বাঁচাতে? অ্যাভেঞ্জার আবার কারা? পাগল হয়েছো? সিরিয়াস হও। মানুষের দুনিয়াতে যা দেখেছো সেটা কাল্পনিক ছিল, আর এটা রিয়েলিটি। এই ইউনিভার্সে মোট 11টা দুনিয়া আছে, তার মধ্যে পৃথিবী বাকিগুলো সম্পর্কে কিছুই জানে না। তো থরের এখন কি অবস্থা? ডিস্ট্রয়ার থরকে মারতে মারতে লিম্বো ডাইমেনশনে নিয়ে গিয়েছিল। সেখানে থর কোনো রকম ডিস্ট্রয়ার থেকে পালিয়ে আমাদের একাডেমিতে চলে গিয়েছিল। ওয়েট, তাহলে আমাদের একাডেমি লিম্বো ডাইমেনশনে? না, আমাদের একাডেমি, আমাদের এই দুনিয়া আর লিম্বো ডাইমেনশনের মাঝামাঝি জায়গায়। ও হ্যাঁ, থরের পিছনে ডিস্ট্রয়ারও চলে যায়। আর কি বলবো, পুরো একাডেমির অবস্থা 12টা। থর সেখানে থাকা সবাইকে বাঁচাতে গিয়ে ডিস্ট্রয়ারের কাছ থেকে বেশি মার খায়।
কিন্তু শেষমেশ সবার সাথে পালিয়ে ট্রেনে ওঠে। কি একাডেমি ধ্বংস হয়ে গেছে? এটা তো ভালো খবর। আমি আবার ভাবতেছিলাম একাডেমিতে ফেরত যাব না। ধ্বংস হয়ে তো ভালোই হলো। জ্যাক, একটু সিরিয়াস হও। আচ্ছা, তাহলে তারা কোন রাজ্যে এখন? কোনো রাজ্যে আসতে পারেনি। ডিস্ট্রয়ারের ভয়ে ট্রেনে আল্ট্রা স্পিডে চলতে শুরু করে আর একটা পোর্টাল করে সোজা মানুষের দুনিয়াতে গিয়ে পৌঁছায়। তাহলে সবাই মানুষের দুনিয়াতে? হ্যাঁ, আর এই ব্যাপার নিয়ে কি করবে সেটা আলোচনা হচ্ছে 5 রাজ্যে। কি একাডেমি ধ্বংস হয়ে গেছে? আরে এটা তো খুবই খারাপ খবর। একজন এজগার্ড লকির দখলে। আমি শুনেছি লকি ড্রাগনিয়া দুনিয়া আর নতুন ড্রাগন রাজার সাথে একটা পার্টনারশিপ করেছে। কি? আমি শুধু শুনেছি, তবে এটা শিওর না। যদি এটা সত্যি হয় তাহলে লকি যাচ্ছে সব দুনিয়া তার হাতের মুঠোয় করতে। সেটা তো বেশ ভালো খবর। তোমার কি ভয় হচ্ছে না? ভয় কেন হবে? আমার তো আরো ভালো লাগছে। মনে হচ্ছে স্বপ্নের দুনিয়ায় আমি চলে এসেছি। লকিকে কিছুদিন আগে আমার বাবার সাথেও কথা বলতে দেখেছি ডেভিল কিংকে নিয়ে। লকি চাচ্ছিল পরবর্তী ডেভিল কিং সিংহাসনে বসার আগেই। হ্যারিকে আমি বলতে না দিয়ে বলতে লাগলাম, কি মেরে ফেলতে? আমি জিজ্ঞাসা করলাম, রোগ গিলে, কারণ আমি তো পরবর্তী ডেভিল কিং হব। না, পরবর্তী ডেভিল কিং এর সাথে হাত মিলাবে। কারণ ডেভিল কিং লকির সাথে হাত মিলালে লকিকে থামানো সবার জন্য অসম্ভব। আবার পূর্বের ডেভিল কিং এর স্ত্রী লকির কন্যা ছিল, তাই লকি ভাবছে পরবর্তী ডেভিল কিং তার কন্যার বংশেরই একজন হবে। এই লোকই কত বছর যাবৎ বেঁচে আছে? আমাদের এই 11টা দুনিয়ার মধ্যে এসগার্ডের সময় আসতে চলে, এই জন্য আমাদের থেকে ওরা বেশি বছর বাঁচে। আমি আর কিছু বললাম না। এখন কি শুনলাম আমার শরীরে লোকির ব্লাড বইছে? শালা, আমার ভাগ্য কি এতই খারাপ নাকি এতজন থাকতে আমার শরীরে লোকের ব্লাড বইছে? আচ্ছা, আমার মাইকেল মামু তো বলেছিল আমার আম্মা ভবিষ্যৎ দেখতে পারতো। তাহলে কি এই সবই দেখেছিল? তাহলে আমার আম্মা আমাকে এইসব থেকে দূরে রাখার জন্য নিজের জীবন দিয়েছিল? হ্যাঁ, হতে পারে। এখনো অনেক কিছু আমার মাথায় যাচ্ছে না। আমি যে কি করব কিছু বুঝতে পারছি না। হঠাৎ রাজার ডাক পড়লো। আমাকে ডাকছেন তিনি। আমি এগিয়ে গেলাম, গিয়ে সম্মান জানালাম। মহারাজ ডেকেছেন? হ্যাঁ, 5 রাজ্যের রাজাদের মধ্যে একটা মিটিং হয়েছে। বর্তমানের অবস্থা মোটেও ভালো নয়। লোকি এজগার্ডের সিংহাসন দখল করে নিয়েছে। থর এখন মানুষের দুনিয়ায়। থরকে মারার জন্য লোকি সব কিছুই করতে পারে। হ্যাঁ, অবস্থা অনেক খারাপ যাচ্ছে। 5 রাজ্য মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে। এই প্রথম আমরা 5 রাজা মিলে রাউন্ড টেবিলে তৈরি করেছি। আমাদের বর্তমান মিশন হচ্ছে থর এবং বাকি মনস্টার যারা মানুষের দুনিয়াতে আছে তাদের সাবধানে এখানে নিয়ে আসা। ঠিক আছে মহারাজ। এই জন্য প্রত্যেক রাজ্য থেকে 5 জন সেরা ম্যাজিক ব্যবহারকারী মনস্টার সিলেক্ট করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে হান্টার, সৈনিক এবং প্রত্যেক রাজ্যের লোকের লিড করবে রাজ্যের প্রিন্স। তার মানে আমারও টিম দেওয়া হয়েছে? হ্যাঁ, তবে এখানে তোমার ছোট ভাই প্রিন্স কোহিলও থাকবে। ও, তবে শুনে রাখো প্রিন্স জ্যাকসন, মিশনটা সহজ মনে হলেও সহজ নয়। লোকি যদি জানতে পারে থর মানুষের দুনিয়ায় আছে, তাহলে ড্রাগন সেনাদের পাঠিয়ে দিবে মানুষের দুনিয়ায়। তখন কি হবে ভাবতেই পারছো? মাইকিং, কিছু হবে না। আপনি আমার উপরে ভরসা রাখুন। ওর প্রথম মিশন হলো ভালো করবে, আমার ভরসা। আর কিছু ভুল করলে আমি তো আসি। ঠিক আছে, তাহলে পোর্টাল করে বেরিয়ে পড়ো তোমরা। ঠিক আছে মাইকিং। আমি আর অ্যালেক্স দুইজনে জেসি আর এনার কাছে আসলাম। বাবা, তোমাকে মিশনে পাঠাচ্ছে বুঝলাম, কিন্তু জ্যাককে পাঠাচ্ছে কেন? ও তো এসবের জন্য প্রস্তুত না। এটা বাবার সিদ্ধান্ত নয়, বাকি 3 রাজারা প্রস্তাব দিয়েছিল শুধু জ্যাককে একটা সেনা দিয়ে পাঠাবে। কারণ কাল নাকি জ্যাকের ফাইট দেখেছিল। পরে রাজা জ্যাসন এবং বাবা দুজনে প্রস্তাব দেয় প্রত্যেক রাজ্যের প্রথম প্রিন্সের অধীনে করে 5 জন করে মোট 30 জনের একটা স্কোয়াড যাবে। আর প্রত্যেক রাজ্যের টিম প্রত্যেক রাজ্যের প্রিন্স লিড করবে। আরে, তোমরা শুধু শুধু চিন্তা করছো আমার জন্য। শত হলো আমি একজন প্রিন্স। কিন্তু জ্যাক, আমার মনে হচ্ছে বাবা তোকে ভাসাতে চাচ্ছে। যাবি ভালো কথা, কিন্তু একটু সাবধানে থাকবি। ঠিক আছে।
আমি আর অ্যালেক্স হাঁটতে হাঁটতে প্রাসাদের বাইরে চলে আসলাম। বাকি সবাই পোর্টালের সামনে দাঁড়িয়ে আছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। গাড়ি দেখছি না তো কোনো। কে বললো গাড়িতে যাব আমরা? তার থেকে জলদি যেতে হবে আমাদের। তাহলে কি ড্রাগন থাকবেন? আরে না, তোমার ছোটখাটো একটা ট্রেনিং নেওয়া যাক। কিসের? দৌড়ের। বলেই অ্যালেক্স আল্ট্রা স্পিডে দৌড় দিল। এত জোরে দৌড় দিল যে কোন দিক দিয়ে গেল কিছুই বুঝলাম না, কিন্তু আমি সামনের দিকে আল্ট্রা স্পিডে দৌড় দিলাম। একটু পরেই দেখলাম অ্যালেক্স দৌড়াচ্ছে সামনে। দৌড়ানোর আবার কি ট্রেনিং! দেখি তুমি আমাকে ফলো করতে পারো কতক্ষণ। অ্যালেক্স এবার ওর ডানা বের করলো, ওর পুরো স্পিডে ও দৌড়াতে লাগলো। আমিও আমার ডানা বের করলাম, দৌড়ানোর থেকে সোজা সামনের দিকে উড়ে যাচ্ছিলাম। দূরে একটা সাদা আলো আকাশের দিকে চলে গেছে। আমি বুঝতে পারলাম পোর্টাল সেখানেই। ভাইয়া, আমার মনে হয় আপনি হেরে যাবেন আমার থেকে। রাস্তা তুমি চিনো নাকি আমি? আমাকে এবার হারাতে পারবে না। ঠিক আছে, ওপারে দেখা হবে। আমি আমার পুরো স্পিডে উড়ে এক মুহূর্তের মধ্যে গন্তব্যে চলে আসলাম। সবাই নিজের অস্ত্র রেডি করলো শত্রু ভেবে। সবাই অস্ত্র নামাও, এটা আমার বড় ভাইয়া প্রিন্স জ্যাকসন। কোহিলের কথা শুনে সবাই হাতের তলোয়ার নামালো। তখনই প্রিন্স অ্যালেক্স আসলো, তখনই পোর্টাল খুললো। সকল প্রিন্স তাদের স্কোয়াডের কাছে গেল। আমিও এগিয়ে গেলাম। কোহিল তার হাত বাড়িয়ে দিল আমার দিকে। আমি খুবই দুঃখিত কালকের ব্যবহারের জন্য। আসলে আমার রাজ্য সিংহাসন এসবের কোনো লোভই নেই ভাইয়া, কিন্তু আমার আম্মাকে আমি খুবই ভয় পাই, তার সকল আদেশ আমার মানতে হয়। ঠিক আছে, আর এমনিতেও ভাই ভাইয়ের মধ্যে তো লড়াই ঝগড়া মাঝে মধ্যেই লাগে। এই হলো আমাদের টিম ভাইয়া। সকলে আমাকে প্রিন্স হিসাবে সম্মান দিল, কিন্তু কোহিল বাদে বাকি চারজনের চোখে আমি অন্যরকম কিছু দেখছি। এদের দেখেই বোঝা যাচ্ছে এদের মনের মধ্যে কিছুই চলছে না, বরং কেউ এদেরকে কন্ট্রোল করছে। আমরা সকলে পোর্টালের মধ্যে ঢুকলাম। ভেতরে ছোট্ট একটা নৌকার মতো কিছু একটা আছে। অ্যালেক্স বলতে লাগলো, এটা কি বলি ড্রাগন বোট। এটা নিটা বলি দুনিয়া ডয়ার ফস দিয়ে তৈরি। এটা দিয়ে এক দুনিয়া থেকে অন্য দুনিয়ার রাস্তা কিছু সময়ের মধ্যেই পাড়ি দেওয়া যায়। আচ্ছা, এই নৌকা থেকে পড়লে কি হবে? এখান থেকে পরে আপনি এই পুরো 11 দুনিয়ার যে কোনো এক জায়গায় পারবেন। আজ পর্যন্ত কেউ এখান থেকে পড়ে বেঁচে ফেরেনি। তাহলে তো ভয়ানক বিষয় এটা। হ্যাঁ, সবচেয়ে বেশি ভয়ানক হচ্ছে এখানে ডানা কাজ করে না। তাহলে তো কেউই পড়তে চাইবে না এখান থেকে। হ্যাঁ, কেউ পড়তে চায় না। তবে যারা যারা এখানে থেকে পড়েছে তাদেরকে জোর করেই ফেলে দেওয়া হয়েছে এখান থেকে। আমি আর কিছু বলতে যাব, তখনই আমাকে কয়েকজন পিছন থেকে ধাক্কা মেরে দিল। আমি এসব হঠাৎ অ্যাটাক সম্পর্কে তেমন কিছুই জানি না, তাই সোজা আমি নৌকা থেকে পড়ে গেলাম। পড়তে পড়তে দেখলাম আমাকে ধাক্কা দিয়েছে আমার স্কোয়াডে আর অ্যালেক্সের স্কোয়াডে থাকা সবাই। অ্যালেক্স আর কোহিল কিছু একটা বলছে, আমি আস্তে আস্তে শুনতে পেলাম। রাজ্য ফিরে কি বলবেন? বলে দিব, নৌকা থেকে পা পিছলে পড়ে গিয়েছি। ছোট বোনের জন্য খারাপ লাগছে, কিন্তু কিছুদিনে ঠিক হয়ে যাবে। যাক, তাহলে আপদ রাস্তা থেকে সরে গিয়েছে। আমি কখনো ভাবিনি আমার যে সৎ ভাইয়ের সম্পর্কে কোনোদিন শুনিনি সে এসে আমার রাজ্য আমার থেকে কেড়ে নিবে। হ্যাঁ, আমাদের দিলের কথা ভুলে যেও না। হ্যাঁ হ্যাঁ, ভুলবো না। আমার শাকবীজ বোনের সাথে তোমারই বিয়ে হবে। ঠিক আছে। আমি আস্তে আস্তে নিচে পড়তে লাগলাম। আজ বুঝতে পারলাম সবাইকে বিশ্বাস করতে নাই। হ্যাঁ, বিশ্বাস করতে নেই সবাইকে। জেসি ঠিকই বলেছিল, বাবা আমার জন্য কোনো না কোনো ট্র্যাপ তো ঠিকই রেখে দিয়েছিলেন। কালকে তার মান সম্মান অনেকটা নষ্ট হয়েছে, সে কি সেটা ছেড়ে দেবে? আমি আমার চোখ বন্ধ করলাম। হয়তো এটাই আমার শেষ মুহূর্ত। আমার সাথে কি হয় সেটা অজানা। হয়তো আমার আত্মা একটু পরে আমার শরীর থেকে বেরিয়ে যাবে। তারপর কি হবে সেটা কে জানে। আমি চোখ খুলে নিজেকে খোলা আকাশের নিচে দেখলাম। মনে হচ্ছে আমি আকাশ থেকে পরে জ্ঞান হারিয়ে ফেলেছি। আমি যেখানে পড়েছি সেখানের মাটি অনেক গর্ত হয়ে গেছে। আমি কোনো রকমে ওঠার চেষ্টা করলাম, সারা শরীর ব্যথায় টনটন করছে। আমি না উঠে এভাবেই শুয়ে রইলাম। রাতে আকাশের তারাগুলো খুব ভালো লাগছে। জানি না কেন যেন আজকে 2টা চাঁদ দেখা যাচ্ছে। আমি কোথায় আছি আমি নিজেও জানি না, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। আমি কিছুক্ষণ শুয়ে রইলাম। একটু পর আকাশ থেকে কিছু আমার দিকে পড়তে দেখলাম। আমি তাড়াতাড়ি উঠে সরে গেলাম।
আমি যেখানে পড়েছিলাম সেখানে একটা বিশাল ড্রাগন ল্যান্ড করলো। ড্রাগনের আকার অ্যালেক্সের ড্রাগনের থেকেও 10 গুণ বড় হবে। আমার বুক থরথর করতে লাগলো। আমার তো মনে হচ্ছে এটা ড্রাগনের দুনিয়া, আর আমি ভুলে এখানে চলে এসেছি। ড্রাগনটি হঠাৎ বলতে লাগলো, কে তুমি? আমি অবাক হয়ে গেলাম। এটা কি রকম মুখ করেছো? আপনি কথা বলতে পারেন? আমি একজন রাজা ছিলাম, অবশ্যই কথা বলতে পারবো। রাজা ছিলেন মানে আপনি কে? আমার নাম ইগডালিস। আমি ড্রাগনের সবচেয়ে শক্তিশালী রাজা ছিলাম, কিন্তু আমার সেনাপতি আমার সাথে বিশ্বাসঘাতকতা করে। আমাকে এই মনস্টার দুনিয়ার জোর করে পাঠিয়ে দিয়েছে। সে আমাদের রাজ্য দখল করে বসে আছে। তিল করে আজ 100টা বছর আমি এখানে ঘোরাঘুরি করছি। আমি শুনেছি মনস্টারের সাথে পার্টনার হলে ড্রাগনরা তাদের দুনিয়ায় ফিরতে পারে। তাহলে একটা মনস্টারের সাথে পার্টনার হয়ে ফিরে যাননি কেন? অনেকেই এখানে এসেছিল, কিন্তু আজ পর্যন্ত যারা এসেছে আমি সবাইকে মেরে ফেলেছি, কারণ আমি একজন রাজা। আমি রাজা ছাড়া কারোর সাথে পার্টনার হতে পারি না। তাহলে কোনো রাজা আজ পর্যন্ত আসেনি এখানে? হ্যাঁ, এসেছিল একজন, কিন্তু আমার সাথেই পার্টনারশিপ করতে গিয়ে আমার শক্তি সে সহ্য করতে পারেনি। ও হ্যাঁ, অনেক কথা হয়েছে। এখন তোমাকে মরতে হবে। মরার আগে তোমার পরিচয় আর এখানে আসার কারণ কি বলে দাও। একটু আস্তে আস্তে বলো, কারণ প্রতিনিয়ত মনস্টাররা এখানে আসে না। কথা বলার মতো তেমন কেউ পাওয়া যায় না। আমার নাম জ্যাকসন ব্রিট। আমি মনস্টার দুনিয়ার লংস্টার রাজ্যের প্রথম প্রিন্স। এখানে আমি আসিনি, আসলে ধোঁকা দিয়েছে আমাকে। একটা ড্রাগনের নৌকা থেকে ফেলে দিয়েছে, তারপর আমি আকাশ থেকে এখানে পড়েছি। তাহলে তোমার সাথেও ধোঁকা হয়েছে আমার মতো। আর হ্যাঁ, এখানে যারা আছে সবাই তোমার মতোই আজ নৌকা থেকে পড়ে আসে। কেউ নিজের ইচ্ছাই নতুন কিছু খোঁজার জন্য, আর কেউ ধোঁকা খেয়ে আসে। হ্যাঁ, একবার আমার ডেভিল কিং এর পাওয়ারগুলো সম্পূর্ণ হয়ে যাক, তারপর ধোঁকাবাজগুলোকে দেখব। কি বলো তুমি? ডেভিল কিং এর পাওয়ার? হ্যাঁ, আমি পরবর্তী ডেভিল কিং। এখনই আমাকে পার্টনার বানাও। আমরা দুজন মিলে আমাদের ধোঁকা দেওয়ার প্রতিশোধ নিব। প্রতিশোধের আগুনে জ্বলে লাভ কি? যারা ধোঁকায় দেয় তাদের শাস্তি তো একদিনই হবেই। তার চেয়ে বরং আমরা বর্তমানের অবস্থার কিছু একটা করি। মানে বুঝলাম না। শুনেছি লোকি নাকি অ্যাসগার্ড দখল করে নিয়েছে, আর সে এখন আমাকেই খুঁজে বেড়াচ্ছে। ও, ওই বাস্টার লোকি তো প্রায় এমন করে। আমি বুঝি না ওডিনের কিছু করতে পারে না কেন। আচ্ছা, লোকি তোমাকে খুঁজছে না কেন? আমার ধারণা লোকি পরবর্তী ডেভিল কিংকে খুঁজছে, আর পরবর্তী ডেভিল কিং তো আমি। বেশি সময় নষ্ট করা যাবে না। আমি শুনেছি লোকির সাথে ড্রাগন রাজ্যের সাথে লোকির একটা চুক্তি হয়েছে। যে করেই হোক আমাকে আমার রাজ্যে ফিরে যেতে হবে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, মনস্টারের সাথে ড্রাগন পার্টনারশিপ করলো কিভাবে? ড্রাগন রাজ্যে আপনারা ফিরতে পারেন? সেটা তো আমার সাথে পার্টনারশিপ করতে পারলে দেখতে পাবে। আগে তুমি আমার সাথে বন্ড করতে পারো কি না? কিভাবে কি করতে হয় আমি তো জানি না। তোমাকে আমার আগুনের মোকাবেলা করতে হবে। যদি আমার পার্টনার হওয়ার যোগ্য হও তুমি, তাহলে আমার আগুন তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আর না হলে আমার আগুনে মারা যাবে। আমি কিছু বলতে চাবো তার আগেই ঈগল রাসিন তার বিশাল 2 পা সামনের মাটিতে জোরে ফেললো এবং সেই সাথে মুখ দিয়ে বিশাল বড় আগুনের কুণ্ডলী আমার দিকে মারতে লাগলো, যাকে এক বলে ফায়ার ব্রিদিং। আমি প্রথমে ভয় পেয়ে গেলাম। আমার মনে হচ্ছিল আগুনে পুড়ে আমি একেবারে কেল্লা ফতে হয়ে যাবে, কিন্তু সেটা কিছুই হলো না। ঈগল রাসিলের পুরো আগুন আমার শরীরের ভিতর দিয়ে চলে আসলো। আমার শরীর সব আগুন অ্যাবজর্ব করে নিল। আমি অনেকটা অবাক হই ঈগল রাসিলের দিকে তাকিয়ে আছি। আজ এই মুহূর্ত থেকে মৃত্যু পর্যন্ত আমি ইগ্রিস দ্য কিং অফ ফায়ার ব্রিথ ড্রাগন জ্যাকসন বিট দ্য নেক্সট ডেভিল কিং এর সাথে ফায়ার ব্রিদিং ড্রাগন জ্যাকসন বিট দ্য নেক্সট ডেভিল কিং এর সাথে কন্ট্যাক্টে বন্দী হলাম। আমাদের পুরো জীবন আমরা পার্টনার থাকবো। ইগরাসিল ওর সামনের বাম পা দিয়ে ডান পায়ে কিছুটা ক্ষত করে রক্ত বের করলো। রক্ত বের হচ্ছে তো।
কিছু হবে না, এখান থেকে একটু রক্ত খেয়ে নাও। কি পাগল হয়েছো? আমাদের দুনিয়ায় মোট 6টা রাজ্য আছে, প্রত্যেক রাজ্যে একটা করে রাজা আছে। একজন রাজা নিজের আলাদা একটা অ্যাট্রিবিউট। এই 6 রাজার সাথে পার্টনারশিপ করতে হলে তাদের ব্লাড খেয়ে কন্ট্যাক্ট করতে হবে। বাকি ড্রাগনদের জন্য এটা প্রয়োজন হয় না। ওকে, ব্লাড ওই যখন খেতে হবে তখন ওই ঠিকই আছে। এমনিতেই ব্লাড দেখে আমার মাথা করতেছিল। আমার বড় দাঁতটা রক্ত দেখে বেরিয়ে আসলো। বুঝতে পারলাম ব্লাড আকৃতি দেখা দিয়েছে। সেই একদিন আমি ব্লাড খেয়েছিলাম, তাও সামান্য। মানুষেরটা খাওয়ার পর এনার ব্লাড চেয়েছিলাম, পরে ঘৃণা লাগলেও এখন ঘৃণা করতে পারছি না। আমার একটু ব্লাড লাগবেই, একটু না অনেকটা ব্লাডই লাগবে। ওকে যখন এত করে বলতেছো তাহলে আমি আর থামবো না, একটু নয় মন ভরে ব্লাড খাবো। আমি এটা বলেই যেখান দিয়ে ইগল রাসেলের তো বের হচ্ছে সেখানে কামড় দিয়ে চুষে ওর রক্ত পান করতে লাগলাম। থামতে মন চাচ্ছে না। হঠাৎ ইগল রাসেলের শরীর লাল হতে লাগলো, আকাশ থেকে বিদ্যুৎ চমকাতে লাগলো, আর একটা এসে ঠিক ইগল রাসেলের উপরে পড়লো। আমি যেহেতু ওকে ধরে রক্ত খাচ্ছিলাম তাই ঝাঁকুনি আমারও লাগলো। মনে হলো বিশাল বিদ্যুতের শক লাগলো। কিছুক্ষণ হ্যাং হয়ে দাঁড়িয়েছিলাম, একটু পরে জ্ঞান ফিরলো ভালো করে। আমার পাশে তাকিয়ে ইগল রাসেলকে খোঁজার চেষ্টা করতে লাগলাম, কিন্তু পেলাম না। কন্ট্রাক্ট হওয়ার সাথে সাথেই আবার ড্রাগনিয়াতে ফিরে গেল না তো? আমাকে অন্তত জানাবে তো শালা, এখানেও ধোকা খেলাম। আমি দাঁড়িয়ে আছি মুখে হাত দিয়ে, ভাবতে লাগলাম এই জায়গা থেকে কিভাবে বের হওয়া যায়। আমি মনস্টার দুনিয়ার এক অজানা জায়গায় আটকা পড়েছি। ইগল রাসেল থাকলে তো আমার সাহায্য করতো, কিন্তু কোথায় গেল বুঝতে পারছি না। হয়তো সে তার দুনিয়াতে ফেরত গিয়েছে। আমি চুপচাপ বসে বসে ভাবার চেষ্টা করছি। আমি এখন যেখানে আছি এই দুনিয়াটা মনস্টারের। এখানে সবাই বিভিন্ন রকম মনস্টার, শুধু তাই নয় এখানে সবাই ম্যাজিকও ব্যবহার করতে পারে। আমি যেখানে বড় হয়েছি মানে মানুষের দুনিয়া, সেখানে ম্যাজিক পুরো কল্পনীয় একটা বিষয়। সেখানে ম্যাজিকের জায়গা দখল করে নিয়েছে বিজ্ঞান। আমি একাডেমির লাইব্রেরি একটা বই থেকে পড়েছি পৃথিবীর সকল বিজ্ঞান ম্যাজিক থেকেই শুরু হয়েছে। জানি না বিষয়টা কতটা সত্য, তারপরেও কিছু ম্যাজিক আছে যেগুলো মানুষের দুনিয়াতে ব্ল্যাক ম্যাজিক নামে পরিচিত। কিন্তু এখন আমি এই জায়গা থেকে কিভাবে ফিরবো সেটা বুঝতে পারছি না। চারিদিকে যতদূর তাকাচ্ছি কিছুই দেখতে পাচ্ছি না। রাত অনেক হয়ে গেছে, ছাদের আলোতে আশেপাশে সব দেখা যাচ্ছে। 3টা চাঁদ খুব সুন্দর সাদা মিষ্টি আলো দিচ্ছে। পরিবেশটা নীরব, তবে এতটাও আমার কাছে এখন ভালো লাগছে না। আমার মাথার মধ্যে এখন রাগ হচ্ছে। শুধু একবার এনার ভাইকে হাতের কাছে পাই, ওর যা হাল করবো সেটা কোনোদিনও বলবে না। ইগল রাসেলের উপরেও রাগ হচ্ছে। চলে যাবি যেতি, কিন্তু আমাকে তো অন্তত এই জায়গা থেকে ভালো কোথাও নিয়ে যেতি। আমার অনেক রাগ বেড়ে গেল। কি করব কিছুই বুঝতে পারছি না। বেশি চিন্তার কারণে আমি ভুলে গেছি আমার ডানা আছে। আমি আমার ডানা দুটো বের করলাম, উঠতে যাব তখনই মনে পড়লো আমি লড়াই ছাড়া আমার ডানা নিয়ন্ত্রণ করতে পারি না। উঠতে গেলে ঠিক আছে নাকি কয়টা হাত পা ভাঙবে আল্লাহ ভালো জানে। তারপরও একটা চেষ্টা করা যাক। আমি আমার ডানা দুটো দিয়ে উপরে উঠতে যাব, কিন্তু হঠাৎ আমার ডান পাশের সাদা ডানাটা বেশি জ্বলতে লাগলো। বুঝতে পারছি না কি হচ্ছে, তবে আমার পিঠে অনেক ব্যথা শুরু করছে। ব্যথাটা এত মারাত্মক যে আমাকে সাথে সাথে মাটিতে ফেলে দিল। আমার মাথাটাও যন্ত্রণায় ফেটে যাচ্ছে। এরকম কালো ধোঁয়া বের হচ্ছে আমার শরীর দিয়ে। শুধু ধোঁয়া নয়, আমার চারিদিকে বরাবর 6টি লাইন দেখা দিয়েছে। আস্তে আস্তে 6টি লাইন আমার থেকে সামান্য দূরে গিয়ে জ্বলতে লাগলো। এইবার আমার শরীর ব্যথায় নেতিয়ে পড়লো। আমি কোনো অঙ্গকেই নাড়াতে পারছি না। ওপর হয়ে পড়ে আছি আমি, শুধু দেখা ছাড়া আর কিছুই করার নাই এখন। আমার শরীরের কোনো বোধ পাচ্ছি না এখন। জানি না কি হচ্ছে আমার সাথে। তারপরও তখনকার ব্যথা এখন আর অনুভব করছি না বলে একটু স্বস্তি হলো। হঠাৎ 6টি লাইনের মধ্যে থেকে একটি আস্তে আস্তে বাকিগুলোর দিকে যেতে লাগলো। সেটা আরেকটার সাথে স্পর্শ করার সাথে সাথেই দুটো এক হয়ে গেল। দেখতে দেখতে 6টি লাইন এক হয়ে একটি হয়ে গেল, আর সেটি আমার দিকে আসতে লাগলো। আমি নড়াচড়া করার কোনো ক্ষমতাই নাই এখন আমার মধ্যে। জানি না কি হচ্ছে, তবে চোখ মুখ বুজে সহ্য করতে হবে। আমি শুধু লাইনটাকে আমার দিকে আসা দেখেছি।
তারপর আর কিছুই মনে নেই। আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি পড়ে আছি একটা গুহার মধ্যে। এই গুহা আসলে কোথা থেকে বুঝতে পারছি না, মনে হচ্ছে টেলিপোর্ট হয়ে আসছে এখানে। আশেপাশে তাকালাম, কিছুই দেখতে পারলাম না। একটু স্বস্তি লাগলো যে বেঁচে আছি। আমি মাটিতে একটু বসলাম, পুরো শরীর আমার ধুলো মাটিতে মিশে গেছে। হঠাৎ গুহার মধ্যে কেউ ঢুকলো। কে কে আমি ইগোর রাসেল। আমি ভয় পেয়ে বললাম, ও যাক, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি দুঃখিত যদি তোমাকে ভয় দেখিয়ে থাকি। না, সমস্যা নাই, এটা কিছুই না, কালকে রাতের থেকে। কেন, কালকে রাতে কি হয়েছিল? তুমি জানবে কিভাবে? তুমি তো হঠাৎ কোথাও উধাও হয়ে গেলে। আমাদের ড্রাগনদের দুনিয়া ছাড়া বাইরের কোনো দুনিয়াতে থাকার জন্য অনেক ম্যাজিক পাওয়ারের প্রয়োজন হয়, যেটা আমি এতদিন একবারও রিসার্চ করতে পারি নাই। তাই কালকে আমি আমার ম্যাজিক পাওয়ারটা রিসার্চ করে নিয়েছি। ম্যাজিক পাওয়ার রিচার্জ করে কিভাবে? অনেকভাবেই করা যায়, কিন্তু কিছু আলাদা রকম ড্রাগনদের পার্টনার হলে সেসব ড্রাগনরা তাদের পার্টনারের ম্যাজিক পাওয়ার থেকে নিজেদের ম্যাজিক পাওয়ার বাড়াতে পারে। আমিও সেটাই করেছি। তাহলে কি সেটা করলে আমার কোনো ক্ষতি হওয়ার কথা? সাধারণ কোনো মনস্টার হলে আমার ম্যাজিক পাওয়ার ফুল করার জন্য সেই মনস্টারের জীবন চলে যাবে হয়তো, কিন্তু তুমি তো ডেভিল কিং, তাই কোনো সমস্যা হওয়ার কথা নয়। কালকে যা হয়েছে তার উপর আবার কোনো খারাপ জিনিস হয়, প্যারালাইসিস হয়ে আমার প্যান্ট ভিজে আছে এখনো। সেটা আমি কিছু বলতে পারবো না, তবে আমাদের পার্টনারশিপ এখনো পূরণ হয়নি। এখন আমাকে একটা ডাক নাম দিতে হবে। ডাক নাম? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ডাকবো ভিরুদা। নামটা কেমন? ভিরুদা, একদম সুন্দর। আজ থেকে আমি ভিরুদা ইগোড্রাসিল, দ্য ফায়ার ড্রাগন কিং। সংক্ষেপে আমি তোমাকে ভিরু বলবো, সেটাই সহজ হবে। আমি হাসতে হাসতেই বললাম, আমি পছন্দ করেছি। মানুষের দুনিয়ার কাউকে এই নাম দিলে আমাকে জুতা পিটা করতো, কিন্তু এখানে এমনিতেও সবার নাম আজব, আরো আজব নাম দিলে কোনো সমস্যা হবে না। আচ্ছা ভিরু, তাহলে এখন এখান থেকে আমাদের বের হতে হবে। হ্যাঁ, কিন্তু সমস্যা হলো আমি ঠিক মতো উঠতে পারি না। তুমি হবে ডেভিল কিং, আর তুমি বলতেছো তুমি উড়তে পারো না? সেটা আমিও বুঝতে পারতেছি না। সবই ঠিক আছে, কারোর সাথে লড়াই করতে গেলে ঠিকই নিজের ইচ্ছা মতো উঠতে পারি, কিন্তু সাধারণ সময়ে আমি ওড়ার চেষ্টা করলে উঠতে পারি না। দেখি ডানাটা বের করো তো। ঠিক আছে, আমি ডানা দুটো বের করলাম। ইগল রাসেল শুধু আমার দিকে তাকিয়ে আছে। বুঝতে না পেরে আমিও আমার পেছনে দেখলাম, দুটো ডানার জায়গায় আমার পিঠে 4টা ডানা হয়ে গেছে। ডান পাশের সাদা ডানার নিচে একটা কালো ডানা হয়েছে, আর বাম পাশের কালো ডানার নিচে একটা সাদা ডানা হয়েছে। আমি অবাক হলাম কিছুটা। এটা তো অনেক অবাক করার বিষয়। আমি আজ পর্যন্ত এমন কাউকে দেখিনি যে ডেভিল আর অ্যাঞ্জেল দুটোর ক্ষমতা বহন করতে পারে। দুটো ডানা কালকে বেড়েছে কি? আমি ঠিক জানি না, আজকেই প্রথম দেখতেছি ডানা দুটো। এখন উড়তে কোনো সমস্যা হবে? এখন উড়তে কোনো সমস্যা হবে না তোমার? সেটা তুমি কিভাবে বলতেছো? ডানা না হয় দুটোর জায়গায় 4টা হয়েছে, তাই বললে কি আমার উড়ার কোনো পরিবর্তন হবে? হ্যাঁ, অবশ্যই। অ্যাঞ্জেলদের সাদা ডানা রাতের সময় বেশি শক্তিশালী হয়। বিশেষ করে চাঁদের আলো যত বেশি হয় তখন সাদা ডানার পাওয়ার বেশি হয়। আর দিনের সময় ডেলিভারিদের ডানার ক্ষমতা আশেপাশে সবার ভয়ের কারণে বেশি হয়। আশেপাশে যত ভয়ভীতি থাকবে ডেভিলদের ক্ষমতা তত বাড়বে, সেই সাথে ডেভিলদের ডানার ক্ষমতাও বৃদ্ধি পায়। এখন আমি বুঝতে পেরেছি কি হচ্ছে। আমার ডানার মধ্যে পার্থক্যের জন্য আমি ঠিক করে উঠতে পারছি না, কিন্তু এখন আমার দুই পাশের ডানার পাওয়ার লেভেল সমান হয়ে গেছে। হ্যাঁ, এখন মনে হয় না তোমার উড়তে কোনো সমস্যা হবে। ধন্যবাদ বিষয়টা শেয়ার করার জন্য। তো এখন কোনো সমস্যা নাই, তুমি উড়ে যেতে পারবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার কিছু একটা করা দরকার। তোমার সাইজ এমনিতে অনেক বড়, আবার তোমাকে যদি আমি সাথে করে নিয়ে যাই তাহলে কিছুটা সমস্যা হবে। আমি বুঝতে পেরেছি, কোনো চিন্তা করো না, আমি আমার নিজের সাইজকে কন্ট্রোল করতে পারি। বলেই ভীরু একদম ছোট বিড়ালের সাইজের মতো ড্রাগন হয়ে গেল। ওয়াও, তোমাকে তো এই সাইজে অনেক কিউট লাগছে। আমি ওকে কোলে নিয়ে বললাম, দেখতে হবে না কে আমি?
আমি আর কিছু বললাম না, ওকে কোলে রেখেই আমি উঠতে শুরু করলাম। এবার আর কোনো সমস্যা হচ্ছে না, আমি যেভাবে চাচ্ছি উঠতে পারছি। ডানার বিষয়টা খারাপ লাগে না, শুধু সেটাকেও হাতের মতো মনে করতে হয়। অনুভব করতে পারলে ডানা নড়ানোর কোনো সমস্যা নাই। প্রথমে একটু সমস্যা হচ্ছিল, কারণ দুটোর জায়গায় এখন 4টা ডানা হয়েছে। আমি এতদিন এই ছোট একটা বিষয় বুঝতে পারিনি। আমার সাদা আর কালো ডানার মধ্যে শক্তির পার্থক্য থাকায় ঠিক করে উড়তে পারে না। রাতের বেলাতে সাদা ডানার ক্ষমতা বেশি থাকায় এবং দিনের বেলা কালো ডানার ক্ষমতা বেশি থাকায় দুটো সময় আমি উঠতে পারি না। কিন্তু লড়াইয়ের সময় হয়তো এই দুটোর ক্ষমতা কোনো কারণে একরকম হয়ে যায়, আর সেটার কারণে অর্থাৎ আমার উঠতে সমস্যা হয় না। আমি আর ভীরুদা পুরো অর্ধেক বেলা উড়ার পর একটা রাজ্যের বর্ডার দেখতে পেলাম। দূর থেকেই দেখতে পাচ্ছি বিরাট একটা গোল জায়গায় চারদিকে বিশাল উঁচু দেয়াল দিয়ে বেষ্টিত করা। আমি দূরের রাজমহল দেখে বুঝতে পারলাম এটা সিলভার লোটাস রাজ্য। যাক, ঠিক জায়গাতেই আমি এসে পৌঁছালাম। আমি রাজ্যের বর্ডারে অনেকটা দূরে নামলাম। এটা তো সিলভার লোটাস, ভ্যাম্পায়ারের বংশরা এটা শাসন করে। আমি শুধু শুনেছি, আগে কখনো দেখিনি। কেন, এই দুনিয়া ঘুরতে বের হওনি কখনো? আমি এইখানে আছি, এখানে সবাই জানতে পারলে ভয়ের মধ্যে থাকতো, তাই আমি কখনো ইন্টারেস্ট দেখাইনি। তাই হয়তো বেশিরভাগ মনেস্টারি আমার এখানে থাকার বিষয়টাকে একটা গুজব মনে করে উড়িয়ে দিয়েছে। তাহলে তো মনে হয় এই প্রথম এত বছর পরে এই দুনিয়া ঘুরে দেখবে তুমি। হ্যাঁ, আর সেটার জন্য আমি অনেক উৎসাহিত। আচ্ছা ঠিক আছে, চলো এবার হাঁটা যাক। হাঁটবে কেন? তুমি তো বলেছিলে তুমি রাজার মেয়ের হবু জামাই, তাহলে হেঁটে যেতে হবে কেন? দেখো, আমি যে ডেভিল কিং হব সেটা আমি আমার আর তোমার মধ্যেই রাখতে চাই। তুমি তো জানোই, সবাই ডেভিল কিং এর ব্যাপারে জানতে পারলে অনেক ভয় পাবে। হয়তো পুরো 5 রাজ্য আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, আর আমি সেটার জন্য এখনো প্রস্তুত হইনি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তাহলে আমাদের সাধারণ হয়ে থাকতে হবে। তুমি তোমার নিজের পরিচয় গোপন রাখবে, আর আমি আমার নিজের। হ্যাঁ, আমি হাঁটতে লাগলাম আস্তে আস্তে। এখনো কোনো রাজ্যের বাইরে যাওয়া হয়নি। এই দুনিয়াতে আসার পর আমার দিন শুধু লোচার্ড একাডেমিতেই কেটেছে। তারপর এনার সাথে ওদের রাজ্যে এসেছি ট্রেনে। তারপর রাজ্যের করা সিকিউরিটি দিয়ে আমাদের রাজ্যে প্রাসাদে নিয়ে যাওয়া হয়েছে। আমি এই রাজ্যের কিছুই দেখতে পারিনি এখনো। এতক্ষণ আমি আর ইগলরাসিল এই দুনিয়ার সৌন্দর্য দেখতেছিলাম। আমি এই দুনিয়ার সৌন্দর্যে অনেক মুগ্ধ হয়েছি। চারদিকে শুধু সবুজ আর সবুজ, যেদিকে দেখব সেদিকে বড় বড় পাহাড়, নদী, বন। ভীরু আমার ডান কাঁধের উপরে গিয়ে বসলো। আমি আস্তে আস্তে রাজ্যে ঢোকার বড় দরজার দিকে আস্তে আস্তে আগালাম। দেখতে পেলাম একটা পাকা রাস্তা রাজ্যের ভিতরে চলে গেছে। বাইরের রাস্তা দিয়ে হয়তো অন্য কোনো রাজ্য যাওয়া যায়। আমি বড় দরজার দিকে আগাতে লাগলাম। আমি দেয়ালের যত কাছে যেতে লাগলাম ততই অবাক হলাম। প্রায় 50 মিটারের দেওয়াল হবে। কেউ উড়ে রাজ্যে যাতে প্রবেশ করতে না পারে সেজন্য দেয়ালের উপরে অনেক সৈন্য দাঁড়িয়ে আছে। সবার হাতে ধনুক থাকলেও তীর নেই। হয়তো ম্যাজিক দিয়ে তীর বানিয়ে সেগুলো দিয়ে আঘাত করে যারা উড়ে প্রবেশ করার চেষ্টা করে। আবার শত্রুপক্ষ আক্রমণ করলেও নিরাপত্তা হয়তো এভাবেই নেওয়া হয়। যাই হোক, আমার সামনে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। রাজ্যের ভিতরে যেতে হলে সবাইকে হয়তো চেক করাতে হয়। বড় দরজার সামনে অনেক সৈন্য দাঁড়িয়ে আছে। তারা এক এক করে সবাইকে চেক করে ঢোকাচ্ছে। একটা জিনিস খেয়াল করলাম, যারা হান্টার তাদের কোনো চেকের প্রয়োজন হয় না, বরং তারা তাদের কার্ডটা দেখে ঢুকে যেতে পারে। কিন্তু সাধারণ লোকজনদের অনেক সময় লাগে ঢুকতে। যাই হোক, আমার সামনে প্রায় 20 জনের মতো দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে বেশিরভাগই ব্যবসায়ী। সবার সাথে বড় বড় গাড়ি আছে, সেগুলো চেক করাতে অনেক সময় নিচ্ছে। ভীরু আপাতত কথাই বলতেছে না। এমনিতেও সবাই আমার দিকে তাকিয়ে আছে। হয়তো তারা কখনো ড্রাগনের বাচ্চাকে দেখেনি, আর ড্রাগন এমনিতেও অনেক রেয়ার হয়। আমি ভয়ে আছি, ভীরু কথা বললে এরা কি বলবে সেটা নিয়ে। কিছুক্ষণের মধ্যে 2 জন সৈন্য আসলো আমার সাথে কথা বলার জন্য। 2 জনই ভীরুর দিকে তাকিয়ে আছে। আমার মনে হচ্ছে ও ইগলরাসিল এটা মনে হয় বুঝে গেছে। আপনি কি ইন্টার? এক সৈনিক আমাকে জিজ্ঞাসা করলো। না। আপনার পরিচয় কি? একজন ইন্টার ছাড়া একজন ড্রাগন কিংবা
ড্রাগনের বাচ্চা নিজের কাছে রাখা অনেক বড় অপরাধ। আমি তো সেটা জানি না। কোন রাজ্য থেকে এসেছেন আপনি? কোনো গুপ্তচর না তো আবার? আরে কি বলতেছেন? আমাকে আর কিছু বলতে দিল না। আমার সারা শরীর চেক করতে লাগলো। হঠাৎ একটা কয়েনের মতো কিছু একটা বের করলো আমার পকেট থেকে। আমার মনে হচ্ছে সেটা এনার বাবা আমাকে দিয়েছিল এঙ্গেজমেন্টের রাতে। তারপরে আমি নাকি এটা দিয়ে এই রাজ্যের যেখানে সেখানে আমার মন মতো ঘুরতে পারবো। কয়েনটা দেখে সেটা আবার জায়গা মতো রেখে দিয়ে এবার আমাকে কর্নিশ করলো। আমি অনেক দুঃখিত জনাব, আপনি যে রাজার বংশের কেউ সেটা আমি জানতাম না। আমাকে মাফ করবেন। আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। কোনো সমস্যা নেই। তাহলে কি রাজার বংশের কেউ হলে কি আমি এই ড্রাগনের বাচ্চাটা রাখতে পারবো? জনাব, রাজা কোয়ারাডে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি রাজার সাথে কথা বলবো। আপনাকে কি কোথাও পৌঁছে দেব জনাব? না, সেটার প্রয়োজন নেই, আমি নিজেই যেতে পারবো। আচ্ছা, সাবধানে যাবেন জনাব। যাক, রাজার দেওয়া কয়েনটা কাজে দিল। কয়েনটা হয়তো রাজার বংশের সবারই কাছে থাকে। এটা কাছে থাকা মানে আমি সবকিছু করতে পারবো। আমার খুব ক্ষুধা লেগেছে। সেই রাজপ্রাসাদ থেকে বের হওয়ার পর থেকে আর কিছুই খাওয়া হয়নি। এর ভিতরে কত কিছু হয়ে গেল। আমার খিদেও বেড়ে চলেছে। দেখা যাক আশেপাশে কেউ কোনো খাবার হোটেল আছে কিনা। এই কয়েন দেখালে নাকি সব কিছু খাওয়া যাবে ফ্রিতে। দেখা যাক কি পাওয়া যায়। খুঁজতে খুঁজতে আমি একটা খাবার হোটেল পেলাম। তেমন আহামরি না, কিন্তু খাবারগুলো বেশ জোশ। আমি হঠাৎ ভীরুর আওয়াজ শুনতে পেলাম। ও এমনই মুখ দিয়ে কিছু বলছে না, বরং মনে মনে বলছে, কিন্তু সেটা আমি শুনতে পাচ্ছি। এখানে আসার আগে একটা সৈনিকের কথা শুনেছি কিছুটা। তুমি আশেপাশে খাবারের দোকান খুঁজতে বিজি ছিলে বলে হয়তো খেয়াল করনি। আমি তোমার কথা শুনতে পাচ্ছি কিভাবে? তুমি তো মুখ দিয়ে কিছু বলতেছো না। আমিও মনে মনে বললাম, আমার সাথে পার্টনার হয়েছো, এই জন্য আমি যা ভাববো সেটা তুমি শুনতে পাবে। যদি আমি সেটা তোমার সাথে শেয়ার করতে চাই তাহলে। ও, কি শুনছো তুমি? কারো নিখোঁজের ব্যাপারে বলতেছিল। বিবরণ শুনে মনে হলো তোমার কথা বলতেছিল। হ্যাঁ, হয়তো আমার রাজপ্রাসাদে যাওয়া উচিত, কিন্তু যাওয়ার সময় সেই সৈনিককে একটু দেখিয়ে তো আমাকে। ঠিক আছে। দুজনে পেট ভর খাবার খেলাম। এখানের প্রধান খাবার হলো বোর নামক একটা প্রাণী, মনস্টারের মাংসের কাবাব। অনেক টেস্ট সেটা খেতে। নতুন সব মশলার স্বাদ পেলাম আজকে। আমি আর ভীরু খেয়ে তো নড়তে পারতেছি না। দুজনে বের হলাম দোকান থেকে। আসলেই রাজার দেওয়া কয়েনটা ভালো কাজ দিল। কোনো বিল লাগলো না আমাদের। এরপর ভীরু সেই সৈনিককে খুঁজে বের করলো। আমি ওর সাথে একটু কথা বলতে লাগলাম। প্রথমে কিছু বলতে রাজি হচ্ছিল না, কিন্তু রাজার দেওয়া কয়েনটা দেখানোর পর আমাকে উচ্চ বংশের ভেবে ভালো করে কথা বলতে লাগলো। আমি শুনলাম কেউ নিখোঁজ হয়েছে বলে কথা বলেছিলেন আপনি, সেটা কে? আমাদের প্রিন্সেস এলিনার সাথে 2 দিন আগে এঙ্গেজমেন্ট হয়েছিল লংস্টারের বড় প্রিন্সেসের সাথে। রাজা আজকে ঘোষণা দিল সে নিখোঁজ হয়েছে। ও, কিভাবে হয়েছে সেটা কি জানেন? সেটা রাজা বলেনি, তবে আমাদের রাজ্যের বাইরে খুঁজতে যেতে বলেছে। হয়তো অন্য রাজ্যের কেউ তাকে অপহরণ করে নিয়ে গেছে। ও আচ্ছা, খুঁজে দেখেন, পেয়ে যাবেন। হয়তো প্রিন্স অ্যালেক্স ফিরে এসেছে ওর মিশন কমপ্লিট করে। যাক, থরকে আমি বাস্তবে হয়তো দেখতে পারবো, এটা ভেবেই আমার মনটা পুলকিত হয়ে উঠলো। আবার অন্যদিকে কিছু শয়তানি বুদ্ধিও মনে আসা শুরু করলো। আমি রাজপ্রাসাদের দিকে রওনা হলাম। ভীরুদা তো আমার সাথেই আছে। এবার আমি আল্ট্রা স্পিড ব্যবহার করলাম। সবার বাড়ির উপর দিয়ে আমি যেতে লাগলাম।